আসসালামু আলাইকুম। আমি আশিকুর রহমান আলিফ। আজকে কাজ ক্ষমতা এবং শক্তির পদার্থবিজ্ঞান প্রথম পত্রের মাস্টার ক্লাসের লেকচার 1-এ তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা মূলত এই চ্যাপ্টারে বিভিন্ন বছরে যেই অ্যাডমিশনের প্রশ্নগুলো আসে, এমসিকিউ এবং সিকিউ, দুই ধরনের প্রশ্নই দেখার চেষ্টা করব। তো এই চ্যাপ্টারটাকে আমরা মূলত ইম্পর্টেন্সের ভিত্তিতে এরকম 5টা টাইপে ডিফারেন্সিয়েট করেছি। বাট তোমাদের জেনে রাখা ভালো যে এই যে গুরুত্বগুলো, সেই গুরুত্বগুলো বিগত বছরে আসা প্রশ্নের ভিত্তিতে করা হয়েছে। অর্থাৎ তোমরা দেখতেই পাচ্ছ এখানে টাইপ 1, টাইপ 3 এবং টাইপ 4 এ আমরা 3 স্টার দিয়েছি, যেগুলো বিগত বছরে অনেক বেশি বেশি এসেছে। এবং টাইপ 2 এবং টাইপ 5 এ তুলনামূলক স্টারটা একটু কম আছে, কারণ এটা বিগত বছরে একটু কম আসছে। হোয়াটএভার, এখানে যে কোনো টপিকই ইম্পর্টেন্ট, কারণ যে কোনো প্রশ্নে যে কোনো বছরে চলে আসতে পারে। সেই হিসাবে আমরা প্রশ্ন ব্যাংকের আলোকে এই প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করব। দেখা যাক, প্রথমে আমাদের টাইপ 1-এ রয়েছে কাজ সংক্রান্ত সমস্যা। তো কাজ সংক্রান্ত সমস্যার এমসিকিউতে ঢাকা ইউনিভার্সিটিতে 21-22, 15-16, 14-15 সালে আসার পাশাপাশি গুচ্ছ, এগ্রিকালচার সব জায়গাতে তোমরা দেখতে পাচ্ছ যে এসেছে। এবং এই প্রশ্নের মধ্যে, এই টাইপের মধ্যে আমার প্রথমে চলে আসে কাজের কনসেপ্ট। তো তোমরা অলরেডি জানো যে কাজ বল এবং সরণের ডট গুণন। এখন বল এবং সরণের ডট গুণন নিয়ে আমরা যখন কথা বলি, আমরা জানি যে এফ ডট এস হবে এফ এস কস থিটা। এখন ছোট্ট একটা এক্সাম্পল খেয়াল করো। আমার যদি ভূমির উপর একটা অবজেক্ট রাখা থাকে, ধরো এটা আমার সেই বস্তুটা সরণ ধরো সামনের দিকে আনুভূমিক বরাবর, তার মানে আমার সরণ ভেক্টরটা আনুভূমিক বরাবর আছে। এবং ওই ক্ষেত্রে একটা বল ভেক্টর ধরো কাজ করতেছে তির্যক ভাবে, সেটা এফ ভেক্টর। এখন এই দুজনের মধ্যবর্তী যে একটা কোণ উৎপন্ন হয়েছে, সেই কোণটা এখানে কত? থিটা। সো এখানে এই সরণ ভেক্টর এবং বল ভেক্টরের মধ্যবর্তী কোণকে আমরা যখন থিটা বলি, তখন এখানে এফ এস কস থিটা করলেই কৃত কাজটা আমরা পেয়ে যাচ্ছি। আরেকটা এক্সাম্পল দেখতে পারো, ধরো এখানে একটা অবজেক্ট রাখা আছে, সে অবজেক্টে একটা সরণ কাজ করতেছে ধরো এদিক বরাবর, আর আরেকটা বল কাজ করতেছে ধরো এদিক বরাবর। এখন এই মধ্যবর্তী কোণটা তোমাকে ধরো কোয়েশ্চেনে দিয়ে দিছে। ধরো তোমাকে বলছে এই মধ্যবর্তী কোণটা লেটস সে 120 ডিগ্রি। এখন তোমাদের কি কোনোভাবে মনে হচ্ছে যে এফ এবং এস এর মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি? যদি মনে হয়ে থাকে, তার মানে এখানে একটা ছোট্ট ভুল হয়ে গিয়েছে। কিভাবে দেখো, খেয়াল করো। এখানে সরণ ভেক্টরের যে আদি বিন্দু এবং বল ভেক্টরের যে আদি বিন্দু, দুইটা আদি বিন্দু আলাদা। কোণ নির্ণয় করার সময় মনে রাখতে হবে সবসময় দুটি ভেক্টরের আদি বিন্দু একই হতে হবে। অর্থাৎ তোমার এই সরণ ভেক্টরটাকে আমি যদি এখান থেকে লেখার চেষ্টা করতাম, তাহলে খেয়াল করো সরণ ভেক্টরের দিক একই আছে, মান একই আছে, তার মানে সরণ ভেক্টরকে তুমি এভাবে লিখতেই পারো। যখন এভাবে লিখছো, তখন বল ভেক্টরের আদি বিন্দু এবং সরণ ভেক্টরের আদি বিন্দু একই রয়েছে। এবং যখন দুইটা ভেক্টরের আদি বিন্দু একই থাকবে, তখন তাদের মধ্যবর্তী কোণটাই আমার আসলে থিটার মান। অর্থাৎ এই চিত্রে আমার এই 120 ডিগ্রি কিন্তু আসলে থিটার ভ্যালুটা না। আমার থিটার ভ্যালু হবে এখানে 180 থেকে বাদ দিলে যা আসে, অর্থাৎ 60 ডিগ্রি। এইভাবে করে তোমাদের বল এবং সরণের মধ্যবর্তী কোণটাকে নির্ণয় করতে হবে। এখন খেয়াল করো, এখানে এফ এস কস থিটা যখন আমরা কথাটা বললাম, এর ভিত্তিতে আমার কাজ মোটামুটি 3 রকম হতে পারে। তো আমরা পরের স্লাইডে দেখে নেই কাজের দুটা ক্লাসিফিকেশন, একটা সর্বোচ্চ কাজ আর একটা সর্বনিম্ন কাজ। তো আমরা এই কাজটাকে মূলত আরো দুইভাবে ডিফারেন্সিয়েট করতে পারি। কিভাবে দেখো, আমি যদি বলি যে আমার কাজটা ধনাত্মক কাজ, তাহলে খেয়াল করে দেখো এই ধনাত্মক কাজটার উপর আসলে ফ্যাক্টরটা কে, কার উপর সে ডিপেন্ড করে। যেহেতু আমরা জানি যে ডব্লিউ ইকুয়ালস টু এফ এস কস থিটা, যখন তোমার এই বলের একটা মান থাকবে, সরণের একটা মান থাকবে, তখন তোমার এই কস থিটার মানের উপর ডিপেন্ড করে তোমার এই কাজের মানটা নির্ধারিত হবে। অর্থাৎ তোমার যখন কস থিটার মানটা পজিটিভ, তখন কাজের মানটা হবে পজিটিভ। এখন চিন্তা করো, আমাদের টার্গেট ধনাত্মক কাজ নির্ণয় করা, ধনাত্মক কাজের শর্তটা শিখা। ধনাত্মক কাজটা আসলে কখন হবে? যখন কস থিটা ধনাত্মক। এখন তোমরা খুব ভালো করেই জানো যে কস থিটা আসলে কোন রিজনে ধনাত্মক। তো আমরা জানি যে যখন থিটার ভ্যালুটা 0 ডিগ্রি থেকে, যখন থিটার ভ্যালুটা যখন 0 ডিগ্রি থেকে কি হয়, বড় হয়, অর্থাৎ এখানে আমাদের থিটার ভ্যালুটা যখন 0 ডিগ্রি থেকে বড় হয় অথবা সমান হয়, এবং যখন 90 ডিগ্রি থেকে ছোট হয়, তখন আমাদের কাজটা ধনাত্মক। ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। যখন cos 0 ডিগ্রি আমরা লিখি, তখন এই মানটা কত আসে? 1। এভাবে করে আমি যখন cos 60 ডিগ্রি লিখি, তখন এই মানটা আসে হাফ। এভাবে যেতে যেতে তুমি যখন একদম cos 90 ডিগ্রি পর্যন্ত যাবা,
তখন তোমার অ্যান্সারটা তুমি দেখবা হচ্ছে 0। তার মানে খেয়াল করে দেখো, এখানে cos 0 ডিগ্রি থেকে শুরু করে 90 ডিগ্রির ঠিক আগ পর্যন্ত তুমি ধনাত্মক মান পাবা। 90 ডিগ্রিতে গেলেই তুমি কিন্তু শূন্য কাজ পেয়ে যাচ্ছ বা শূন্য মান পেয়ে যাচ্ছ। অর্থাৎ এখানে আসলে কি বুঝতে পারছো, যে ধনাত্মক কাজের জন্য তোমার এই থিটার ভ্যালুটা 90 ডিগ্রির সমান হওয়া যাবে না, 90 ডিগ্রি থেকে ছোট হতে হবে, কারণ সমান হয়ে গেলে সেটা হয়ে যাবে শূন্য। তার মানে ধনাত্মক কাজের শর্ত হবে থিটার ভ্যালুটা হবে 0 ডিগ্রির সমান অথবা বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছো। এবার পরের অংশটি দেখো, পরের অংশে আমরা কাজকে আরো দুইভাবে দেখাতে পারি। খেয়াল করে দেখো, cos থিটার মান যখন নেগেটিভ হবে তখন কাজের মানটাও আমাদের নেগেটিভ। এখন cos থিটার মান একটু আগে আমরা দেখতে পেয়েছি যে থিটার যে ভ্যালুটা সেটা 90 ডিগ্রি হলে হবে শূন্য। থিটার ভ্যালুটা 90 ডিগ্রি হলে আমার কাজ হবে শূন্য। তো এখানে আমরা আরেকটা ক্লাসিফিকেশন একটু লিখে রাখি যে কাজ শূন্য কাজ কখন হবে। তো কাজ শূন্য কাজ তখনই হবে যখন থিটার মানটা হবে 90 ডিগ্রি। তাহলে আরেকটা বিষয় থাকে যে থিটার মানটা 90 ডিগ্রি থেকে বড় হলে কি হবে। সো চিন্তা করো, থিটার মান যদি 90 ডিগ্রি থেকে বড় হয় এবং 180 ডিগ্রি থেকে যদি ছোট হয় বা সমান হয়, সেই ক্ষেত্রে এই cos থিটার মানটা কিন্তু ভাইয়া নেগেটিভ হবে। তো cos থিটার মান যখন নেগেটিভ হবে তখন তোমার কাজের মানটা হচ্ছে নেগেটিভ। তাহলে খেয়াল করে দেখো, এই cos 180 ডিগ্রি যদি তোমরা এক্সাম্পল চিন্তা করো, cos 180 ডিগ্রির ভ্যালু হচ্ছে -1। তার মানে এই 180 ডিগ্রির সমান হলেও কিন্তু তোমার কাজটা ঋণাত্মক হচ্ছে। এজন্য আমরা বলবো আমাদের ঋণাত্মক কাজের শর্ত হচ্ছে, থিটার মান 90 ডিগ্রি থেকে বড় হতে হবে, 180 সমানও হতে পারে ছোট হতে পারে। এই বিষয়টা খুব সুন্দর করে মনে রাখতে হবে। চলো আমরা পরবর্তী সেগমেন্টটা দেখি। আমাদের পরবর্তী সেগমেন্ট হচ্ছে আনত তলে কৃত কাজ। এই অংশে অনেকেরই কনফিউশন থাকে, আশা করি এই এক্সাম্পলটা দেখলে তোমাদের কনফিউশন দূরীভূত হবে। খেয়াল করে দেখো, এখানে আমার একটা অবজেক্ট রাখা আছে। এখন অবজেক্টটাকে যদি আমরা এখানে প্লট করার চেষ্টা করি, ধরো অবজেক্ট হচ্ছে এম এখানে আছে। এখন সরাসরি আমরা জানি উল্লম্ব বরাবর সরাসরি কাজ করে হচ্ছে এমজি। এখন এই যে এমজি অভিকর্ষজ যে বলটা, এই এমজি অভিকর্ষজ বলকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কিভাবে ভাগ করতে পারি? আমরা এই আনত তল বরাবর একটা অংশ নিতে পারি, আর এই তল বরাবর লম্ব নিচের দিকে একটা অংশ আমরা নিতে পারি। এখন একটু লক্ষ্য করে দেখো, এইখানে যেহেতু এটা হচ্ছে আলফা আর আমার এই কোণটা হবে অবশ্যই 90 ডিগ্রি, তার মানে এই আলফা কোণটা এবং এই কোণটা মিলে হচ্ছে আমার 90 ডিগ্রি। ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তার মানে একটা কোণ যদি 90 ডিগ্রি হয়ে যায়, বাদ বাকি দুটা কোণ মিলে কিন্তু 90 ডিগ্রি হচ্ছে। তার মানে যদি এটা আমার আলফা হয়, এটা হবে আমার 90 ডিগ্রি মাইনাস আলফা। এখন তোমরা জানো উপাংশের নিয়মটা কি। আমার এই এমজি কে যদি আমি তল বরাবর ভাগ করি, এখানে লেখা যাবে এমজি cos 90 ডিগ্রি মাইনাস আলফা। এই যে এমজি cos 90 ডিগ্রি মাইনাস আলফা, তার ভ্যালুটা তোমরা বুঝতেই পারছো, এমজি সাইন আলফা। তো এই বরাবর যদি এমজি সাইন আলফা থাকে, একটা ভেক্টরকে একদিক বরাবর ভাঙলে যদি এমজি সাইন আলফা থাকে, অবশ্যই তার লম্ব বরাবর কত থাকবে? এমজি কজ আলফা থাকবে। তাহলে ভাইয়া খেয়াল করে দেখো, এই চিত্র আসলে কি হলো, একটা আনত তল তোমার কাছে এভাবে আছে। আনত তলে এখানে হচ্ছে আমার আলফা আছে, এখানে আমার একটা অবজেক্ট রাখা আছে। তো এখানে যখন অবজেক্ট রাখা থাকবে, এই তল বরাবর সবসময় জিনিসটা মনে রাখবা, খাতায় লিখে রাখো একদম, এই জিনিসটা হবে এমজি সাইন আলফা। আর খেয়াল করো, এখানে এমজি কজ আলফাটা আমার আপাতত দরকার নাই, কারণ আনত তলে কৃত কাজে এই এমজি কজ আলফাটা ঘর্ষণ বল ছাড়া নরমালি কাজে লাগে না। সো এই এমজি সাইন আলফা এদিক বরাবর আছে। তাহলে আমি যদি বলি যে না ভাই, এই থিটার এগেইনস্টে বা থিটার রেসপেক্টে আমি শিখতে চাই, সেই ক্ষেত্রে কত হবে বলতো? সেই ক্ষেত্রে আর সাইন আলফা দিবা না। যদি নিচের কোণটা তুমি নাও সেক্ষেত্রে দিবা সাইন আলফা, উপরে থিটা কোণটা যদি কেউ নাও তাহলে তোমাকে লিখতে হবে এমজি কজ থিটা। তার মানে উপরে কোণটা নিলে থিটা, নিচের কোণ নিলে হচ্ছে আলফা। এখন দেখো, আনত তলের যে কৃতকাজের মানটা আমরা কত জানি? বল গুণ, আমরা লিখবো বল গুণ বলের দিকে সরণ, একদম বাংলায় লিখলাম। এখন খেয়াল করো, এই যে বল এখানে আসলে কত আছে? বল আছে হচ্ছে এমজি সাইন আলফা। এই যে এমজি সাইন আলফাটা আমার এখানে আছে, এই এই জিনিসটা যদি আমি কাজের মান হিসাব করতে চাই, আমি প্রথমে লিখলাম এমজি সাইন আলফা
তার সাথে কি করতে হবে, বলের দিকে যে সরণটা, অর্থাৎ এখানে যে এই দৈর্ঘ্যটা আছে, এখানে যে এই দৈর্ঘ্যটা আছে এস, এই দৈর্ঘ্যটা হচ্ছে আমরা নিব। তো এমজি সাইন আলফা ইন্টু কি নিব, এস নিব। তবে ভাই আর একটা সহজ উপায় আছে, সহজ উপায়টা কি খেয়াল করো, আমি যদি এই উচ্চতাটা এখানে নেই, হুইচ ইজ এইচ, এই যে দেখতে পাচ্ছ এখানে উচ্চতা কত আছে, এইচ আছে। তো এই উচ্চতা বরাবর আসলে কে কাজ করে, জি কাজ করে না? তাহলে এই উচ্চতা বরাবর জি কাজ করলে সরাসরি যদি এখানে একটা অবজেক্ট রাখা থাকতো, সেই অবজেক্টটা কোন দিকে কাজ করতো বলতো, নিচের দিকে এমজিটা কাজ করতো। তাহলে আমরা এখানে কি বলছি, বল গুণ বলের দিকে সরণ। তো বল হচ্ছে এখানে যদি আমি এমজি ধরি, সে বলের দিকে সরণ কতটুকু হবে, তখন হচ্ছে এইচ এর সমান হবে। তার মানে এই এমজি সাইন আলফা ইন্টু এস যেভাবে লেখা যায়, একইভাবে এমজি ইন্টু এইচ লেখা যাবে। তার মানে আমরা কি বুঝতে পারলাম, আমরা বুঝতে পারলাম যদি আমরা এই আলফার মানটাকে ইনকর্পোরেট করতে চাই ম্যাথে, সেক্ষেত্রে লিখতে হবে এমজি সাইন আলফা, তার সাথে সেই এমজি সাইন আলফা বরাবর যে সরণটা আছে এস সেটা। আর যদি আমি সরাসরি উল্লম্ব উচ্চতা নিয়ে কাজ করি, অর্থাৎ এইচ নিয়ে কাজ করি, সেই ক্ষেত্রে আমার বলের মান এমজি সাইন আলফা লেখার দরকার নাই, সেক্ষেত্রে লিখতে হবে সরাসরি এমজি। ওইখানে আসলে টেকনিক্যালি এমজি সাইন আলফার মানটা আসলে এমজি হয় কিভাবে দেখো, কারণ এই যে তলটা আছে, এই তলের যে কোণটা সেটা আসলে কত, 90 ডিগ্রি। তো এই এমজিটা আসলে এভাবে চিন্তা করতে পারো, এমজি সাইন 90 ডিগ্রি, হুইচ ইজ এমজি। আশা করি এই উপাংশের অংশটা তোমরা ঠিকঠাক বুঝতে পেরেছো। আমরা পরবর্তী অংশ দেখি। খেয়াল করো, আমাদের এই টাইপটা হচ্ছে একটি বৃত্তাকার পথে সমদ্রুতিতে ঘূর্ণায়মান বস্তুর ক্ষেত্রে কৃত কাজ। এখন যখন একটা বস্তু ঘুরে, সবার জানার কথা, বস্তু ঘুরলে সবসময় একটা কেন্দ্রমুখী বল কাজ করে অথবা সেন্ট্রিপেটাল ফোর্স কাজ করে। এই যে কেন্দ্রমুখী বলটা কাজ করতেছে, তুমি চিন্তা করো এখানে যদি একটা বস্তু থাকে, তোমরা জানো যে এই বস্তুর গতি বা বস্তুর বেগ সর্বদা কোন দিক বরাবর, স্পর্শক বরাবর, সেটা হচ্ছে আমার স্পর্শক আছে। এখন এই ক্ষেত্রে আমরা কি চিন্তা করতে পারি, বস্তুর যে সরণটা, সে বস্তুর সরণের ডিরেকশনটাও কি হবে, স্পর্শক বরাবর হবে। তাইলে খেয়াল করো, আমার বল ভেক্টরের দিক হচ্ছে আর সরণ ভেক্টরের দিকের মধ্যে মধ্যবর্তী কোণটা কত, 90 ডিগ্রি। তার মানে আমি লিখতে পারবো, দেখো ডব্লিউ ইকুয়ালস টু, যদি লিখি এফ ডট ডি, এফ ডি কজ কত ডিগ্রি বলতো, এখানে খেয়াল করে দেখো মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তার মানে এফ ডি কজ 90 ডিগ্রি, আর 90 ডিগ্রির মানটা কত, 0। তার মানে বৃত্তাকার পথে সমদ্বিতে ঘূর্ণায়মান বস্তুর ক্ষেত্রে আমার এই কাজের মানটা হবে 0। কোন ক্ষেত্রে, যদি বলে বলটা হচ্ছে কেন্দ্রমুখী বল, তার মানে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজের মান 0 হবে। এবারে ঢাকা ইউনিভার্সিটিতে 21-22 সালে আসা একটা প্রশ্নের সলিউশন আমরা দেখার চেষ্টা করি। খেয়াল করে দেখো, এখানে বলছে একটি রাবার ব্যান্ডকে টেনে এর দৈর্ঘ্য এক্স পরিমাণ বৃদ্ধি করলে রাবার ব্যান্ডে সৃষ্ট প্রত্যাবর্তী বল হলো এত, মানে বলের একটা ফাংশন এখানে দিয়ে দিছে, সরণের ফাংশন দিয়ে দিছে। তো রাবার ব্যান্ডটিকে এক্স ইকুয়ালস টু 0 থেকে এক্স ইকুয়ালস টু এল, যখন এরকম দুইটা আলাদা আলাদা ভ্যালু দেখবা, তখন লিমিট বসানোর চেষ্টা করবা। সো এটা হচ্ছে আমার ইনিশিয়াল লিমিট, এটা হচ্ছে আমার ফাইনাল লিমিট। বৃদ্ধি করতে কৃত কাজের মান কত। তো দেখো আমরা জানি কৃত কাজের ইকুয়েশনটা হচ্ছে ডব্লিউ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স। এখন এই ক্ষেত্রে খেয়াল করো, এফ এর যে মানটা বলা আছে কত বলছে, এক্স প্লাস বিএক্স স্কোয়ার। এখন লিমিটটা সেট করার পালা, দেখো এক্স এর মান 0 থেকে শুরু করে এক্স এর মান এল। সো তোমার ইনিশিয়াল লিমিট 0, ফাইনাল লিমিট হচ্ছে এল। এখানে আবার তুমি ইন্টিগ্রেট করো। তো আমরা কি জানি, এখানে যদি আমি এই এক্স এর ইন্টিগ্রেশন করি, সেটা কত আসবে, এক্স স্কোয়ার বাই 2। আর যদি বিএক্স স্কোয়ার ইন্টিগ্রেশন করি, সেটা কত আসবে, বিএক্স কিউব বাই 3। এখানে এবার লিমিট সেট করো। এখন ছোট্ট করে জাস্ট এই লিমিটের ভ্যালুগুলো দ্বারা তুমি সাবস্টিটিউট করে দাও এক্স এর ভ্যালু। তো কি থাকবে দেখো, এক্স স্কোয়ারের বদলে চলে আসবে এল স্কোয়ার। তার মানে আমি লিখতে পারবো এ এল স্কোয়ার বাই 2 প্লাস বি এল কিউব বাই 3। পরবর্তী অংশ দেখো, দুই ক্ষেত্রেই তোমার এক্স এর মান 0 বসাতে হবে। এক্স এর মান 0 বসালে আলটিমেটলি কিছুই থাকবে না। তার মানে তোমার আনসারটা আসলে এই অপশনের মধ্যে থেকে কোনটা হচ্ছে, অপশন ডি, এল স্কোয়ার বাই 2 প্লাস বি এল কিউব বাই 3। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা দেখা যাক। খেয়াল করে দেখো, এটা জিএসটি তে এসেছিল 21-22 সালে। প্রশ্নটা কি বলেছে, সংরক্ষণশীল বল দ্বারা, এই যে প্রথম অংশটাই আসলে এখানে ইনফরমেটিভ। এখানে আমাদের বলা হয়েছে সংরক্ষণশীল বল দ্বারা 1 কেজি ভরের একটি বস্তুকে এ থেকে বি বিন্দুতে নেওয়া হয়েছে। তো এ থেকে বি তে নেওয়া হওয়ার পরে বি থেকে আবার এ বিন্দুতে ফিরিয়ে আনা হয়েছে। এখন সংরক্ষণশীল বল আসলে কি,
সংরক্ষণশীল বলের মধ্যে একটা অন্যতম এক্সাম্পল কি বলতো? মহাকর্ষ বল। তো আমরা সংরক্ষণশীল বলের মধ্যে যদি মহাকর্ষ বলের একটা এক্সাম্পল নিয়ে আসি, তোমরা ভালো করেই জানো যে আমি যদি একটা ভূমি থেকে একটা অবজেক্টকে, ধরো আমি উপরে উঠাইছি এইচ উচ্চতায়, এই ক্ষেত্রে কৃতকাজটা আমরা কত বলি? আমরা বলি কৃতকাজের মান হচ্ছে mgh, তাই তো? একইভাবে আমি যখন আবার উপর থেকে নিচে চলে আসি, এই কাজের মানটাও কিন্তু ভাইয়া mgh। কিন্তু যখন তুমি উপরটাকে গ্রাউন্ড ধরবা, মানে শূন্য ধরবা, তখন নিচের দিকে আসার যে কাজ, সেটা হচ্ছে নেগেটিভ দিকে সরণ হয়েছে। তার মানে নেগেটিভ দিকে সরণ বোঝাইতে তখন আমরা এখানে একটা মাইনাস দিয়ে দিই। এই মাইনাসটা হচ্ছে কার? এইচ এর মাইনাস। তো সেই ক্ষেত্রে একদম প্রথম থেকে শুরু করে যখন শেষে ফিরে আসে, তখন এই কাজের মানটাকে আমরা কি বলি? উপরে হচ্ছে mgh, নিচে হচ্ছে মাইনাস mgh। তার মানে মোট কত কাজ হলো? মোট কাজ হবে 0। এটাকে আরেকভাবে চিন্তা করতে পারো যে ভাইয়া এখান থেকে বস্তু উপরে গেছে আবার নিচে ফিরে আসছে, সরণ 0। তো সরণ 0 হলে আমার কাজের মান কত হচ্ছে? 0। তাহলে খেয়াল করো, একটা পথে গেল, সেই একই পথে ফিরে আসলো, এবং কৃতকাজের মান কত হলো? 0। এই যে কনসেপ্টটা, এই ধরনের বলগুলোই হচ্ছে সংরক্ষণশীল বল। তো তার একটা এক্সাম্পল হচ্ছে মহাকর্ষ বল। এখন আশা করি তোমরা অ্যান্সারটা বুঝতে পেরেছো যে আমার যদি এ থেকে বিতে যায়, বি থেকে আবার এতে ফিরে আসে, তাহলে ঠিক এই সিনারিওর মতোই, যেহেতু আমার একই বিন্দুতে আবার ফিরে এসেছে, তার মানে কৃতকাজের মানটা কত হবে? 0 হবে। তার মানে এখানে আনসার হবে বি। এবারে কৃষি গুচ্ছের একটা প্রশ্ন আমরা দেখে ফেলি। এটা একটু জ্ঞানমূলক প্রশ্ন। এখানে বলেছে কাজের অভিকর্ষীয় একক কি? আমরা জানি কাজের যেই এসআই একক, অথবা আমরা যেটাকে বলি আন্তর্জাতিক একক, সেই এককটা হচ্ছে জুল। কিন্তু খেয়াল করে এখানে কিন্তু জুল করে ইউনিট আসলে বলা নাই। আমাদের কি বলা আছে? অভিকর্ষীয় একক। তা আমাদের যদি বলতো কাজের এসআই একক, তখন আমরা বলতাম যে ভাই এসআই একক হচ্ছে আপনার জুল। তো জুলকে কিন্তু আমরা কি লিখতে পারি? নিউটন মিটারও লিখতে পারি। কিন্তু এখানে চেয়েছে অভিকর্ষীয় একক। জ্ঞানমূলক প্রশ্ন, মনে রাখতে হবে অভিকর্ষীয় এককের ক্ষেত্রে কাজ যে আমরা লিখি যে বল ইন্টু হচ্ছে সরণ, এই বলের যে এককটা কেজি, সরণের যে এককটা মিটার, এই কেজি এবং মিটার মিলে হচ্ছে অভিকর্ষীয় এককটা তৈরি হয়। তার মানে অভিকর্ষীয় এককটা হবে হচ্ছে এ, কেজি মিটার। আচ্ছা, তার মানে অভিকর্ষীয় একক এবং এসআই একক এখানে একই না। এবার একটা সহজ প্রশ্ন দেখো, এটা রাজশাহী ইউনিভার্সিটিতে এসেছিল 21-22 সালে, যেটা আগের প্রশ্নের মতো আসলে অলমোস্ট। এখানে স্থির অবস্থার একটি কণার উপরে এফ ইকুয়ালস টু কেএক্স বল কাজ করেছে, এবং একটু পরে সরণ 0 থেকে 4 মিটার হয়েছে। তো এখানে কে এর ভ্যালুটা তোমাকে বলে দিয়েছে, তাহলে কাজের পরিমাণটা কত? So, আমরা কি জানি? কাজের মানটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স। এখন তুমি একটু এফ এর মানটা বসাও। এফ এর মানটা হচ্ছে এখানে কে এক্স বলেছে। এবার এক্স এর লিমিটটা খেয়াল করো, 0 থেকে 4। কে এর ভ্যালুটা সুন্দর করে বলা আছে, কে এর ভ্যালু হচ্ছে 1 নিউটন পার মিটার স্কয়ার। সো কে এর মানটা আমরা এখানে একটু বসাই। কে এর মান হচ্ছে 1, আর এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে আসলে কি হয়? এক্স স্কয়ার বাই 2। এখন দেখো লিমিট সেট করে দাও, উপরে 4 নিচে 0। তার মানে আমি এখানে লিখতে পারবো 4 স্কয়ার বাই 2 মাইনাস হচ্ছে 0 স্কয়ার বাই 2। তার মানে 0 লিখলে আসলে হচ্ছে, তো 4 স্কয়ার বাই 2 কত হবে? 16 ডিভাইড বাই 2 which is 8। সো যেহেতু এখানে আমার কাজের পরিমাণ চেয়েছে, তার মানে কাজের একক কি হবে? 8 জুলও হতে পারে, অথবা নিউটন মিটারও হতে পারে। সো অপশনে খেয়াল করে দেখো, অপশনে কিন্তু সি নাম্বার যেটা 8 নিউটন মিটার, সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্নটা খেয়াল করে দেখো। পরবর্তী প্রশ্নে আমাদের একই রকম সহজ একটা প্রশ্ন আছে, কিন্তু এটার সলিউশন করার বা সলভ করার অ্যাপ্রোচটা একটু ডিফারেন্ট, বাট সহজ। কিভাবে? সম্পাদিত কাজের মান 0 চেয়েছে। এখন দেখো শর্ত কি বলা আছে, একটা বল ভেক্টর বলা, একটা সরণ ভেক্টর বলা। তা আমরা আসলে কি জানি ভাই? আমরা জানি যে কাজের মানটা হবে বল ভেক্টর এবং সরণ ভেক্টরের ডট গুণন। যেহেতু এখানে ভেক্টর ফর্মে দেওয়া আছে, সো আমি হচ্ছে এখানে বলের প্রথমে মানটা বসাই। কত বলছে? আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ। তার সাথে খেয়াল করো সরণ ভেক্টর বলা আছে 2i ক্যাপ প্লাস এন জে প্লাস কে ক্যাপ। এবার লক্ষ্য করে দেখো কাজের মানটা ওরা 0 চেয়েছে, এটা হচ্ছে ওদের শর্ত। তার মানে আমি এখানে কাজের মানটা কত বসাবো? 0 বসাই দিব। কাজের মান 0 বসানোর পর খেয়াল করে দেখো সুন্দর করে, আমরা জানি যে ডট গুণনে আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে করতে হয়। তার মানে এখানে দেখো আই এর সাথে যদি এই 2i এর আমি ডট গুণ করি, এখানে 1 এখানে 2, সো এটা হচ্ছে 2 হবে। এখানে -2 এখানে n, সো এটা হবে -2n। এখানে 4 এখানে 1,
তার মানে এখানে হবে হচ্ছে 4। সো এখান থেকে ক্যালকুলেশন করো, দেখো 0 ইকুয়ালস টু -2n প্লাস 6, দেয়ারফর এখান থেকে আমি বলতে পারবো 2n ইকুয়ালস টু 6, দেয়ারফর এখান থেকে বলতে পারবো n ইকুয়ালস টু 6/2, হুইচ ইজ n এর ভ্যালু হবে 3। তার মানে আমার অপশন সিটা হবে হচ্ছে অ্যান্সার। আচ্ছা, পরবর্তী প্রশ্ন খেয়াল করো, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 21-22 সালে এসেছিল এবং এখানে খেয়াল করে বলছে বল এবং স্বরণের মধ্যবর্তী কোণ থিটা হলে ঋণাত্মক কাজের শর্ত কি। তো এই থিটার যে শর্তটা, এই শর্ত কিন্তু আমরা আজকে ক্লাসের প্রথমে শিখে এসেছি। আমরা দেখেছিলাম ওইখানে যে ঋণাত্মক কাজের শর্তের জন্য থিটার মানটা কত হতে হয়, 180 ডিগ্রি সমানও হতে পারে অথবা ছোটও হতে পারে, আর 90 ডিগ্রি থেকে কি হতে হবে, বড় হতে হবে। তো আমাদের এই শর্তের সাথে, জানা শর্তের সাথে তুমি এমসিকিউর অপশনটা একটু মিলিয়ে দেখো। আমার এমসিকিউর অপশনের মধ্যে বি নাম্বার অপশনটা একদম কারেক্ট। এখানে যদিও সিকোয়েন্সটা একটু উল্টিয়ে দেওয়া আছে, যতটুকু তো থাকতেই পারে, আমার মান দেখে আনসারটা বুঝতে হবে। এবারে খেয়াল করো, এই প্রশ্নটাও বেশ সহজ, শুধুমাত্র ছোট্ট করে একটু কনভার্সন করতে হবে ম্যাথের মধ্যে। এখন দেখো, এখানে বল ভেক্টর দেওয়া আছে, এই পাশে আমাদের বলছে কণাটি এক্স অক্ষ বরাবর 10 মিটার সরে গেছে। এটাকে তুমি একটু দুই ভাবে চিন্তা করো। এক্স অক্ষ বরাবর যখন আমরা বোঝাই তখন আমরা কি ব্যবহার করি, ভেক্টরে একটা আই ক্যাপ ব্যবহার করি। তার মানে এই যে কতটুকু সরে গেল, এটাই তো আমার সরণ। তার মানে আমি কি বলতে পারবো বলতো, আমার সরণের মানটা হচ্ছে 10। এখানে আমরা যদি একটা প্যারামিটার বসাই, ধরো যে আমি সরণকে হচ্ছে প্রকাশ করতে চাই, তো ধরো আমি সরণকে প্রকাশ করছি ডি দ্বারা। সো ডি ভেক্টরটা কি হবে, 10 হচ্ছে তার মান, কোন দিক সরে গেছে, এক্স অক্ষ বরাবর, তার মানে কি বসাবো, আই ক্যাপ বসাবো। সেটা হচ্ছে সরণ ভেক্টর, আমাদের একটু তৈরি করে নিতে হলো। আর বল ভেক্টর এখানে বলা আছে, তার মানে কৃত কাজের মান কত হবে, বল ভেক্টর ডট সরণ ভেক্টর। সো 5i প্লাস 3j মাইনাস 6k ক্যাপ, তার সাথে ডট গুণন হচ্ছে 10i ক্যাপ। সো এখানে শুধুমাত্র আই ক্যাপের সাথে আই ক্যাপের গুণ হবে, আর বাদ বাকি পোর্শনগুলো আসলে শূন্য হয়ে যাবে। তার মানে 10 এর সাথে 5 গুণ হয়ে আমার আনসার হবে 50 জুল। তার মানে এখানে অপশনে বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এবারে খেয়াল করো, দেখো এখানে বলছে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজের মান আসলে কত। আমরা একটু আগে এটা দেখে এসেছিলাম থিওরির পার্টে, যে যখন কেন্দ্রমুখী বল কাজ করে তখন কেন্দ্রমুখী বল কাজ করে হচ্ছে কেন্দ্র বরাবর, কমন সেন্স, এবং সরণটা কোন দিক কাজ করে, সরণ কাজ করে পৃষ্ঠ বরাবর, স্পর্শক বরাবর। সো এখানে দুজনের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি, এবং আমরা দেখে এসেছিলাম যে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে কাজের মান কত হয়, শূন্য হয়। তার মানে কাজের মান এখানে শূন্য হওয়ার কারণ কি, এফসি ইন্টু এস কজ 90 ডিগ্রি, যদি রিটেন কখনো আসে এভাবে লিখবা, তার মানে কাজের মান হবে 0। এবার পরবর্তী অংশটা দেখো, পরবর্তী অংশ আমাদের একটা বস্তুর ভর বলে দিছে। তো বস্তুর ভর বলছে 500 গ্রাম। তো 1000 দ্বারা ভাগ করলে তুমি এটার কেজিতে মানটা পেয়ে যাবা। সেখানে হচ্ছে যেহেতু গ্রামে বলা আছে, গ্রামটাকে তোমার কেজিতে কনভার্ট করতে হবে, কেজিতে কনভার্ট করলে 0.5 কেজি আসবে। এখন দেখো, এই কণার উপরে একটা নির্দিষ্ট নিউটন বল বলে দিচ্ছে, তার মানে এটা হচ্ছে আমার বলের ভ্যালু বলা আছে। আমরা একটু লিখে রাখি, এই বলটা হচ্ছে কত বলছে, 6x স্কোয়ার মাইনাস 4x। আর এখানে খেয়াল করো, বলের দিকে x সমান 0। এখন এই যে বলের দিকে বলা মানে কি ভাই বলতো, মানে হচ্ছে বল এবং সরণের দিকে একই। তার মানে ওই যে cos থিটার যে মানটা, মানে cos 0 ডিগ্রি এবং cos 0 ডিগ্রি মান কত হবে, 1 হবে। বলের দিক বলা মানে একই দিকে কাজ করতেছে, সো সেখানে cos থিটা না লিখলে আর সমস্যা হয় না। আচ্ছা, তাহলে x ইকুয়ালস টু 0 অবস্থান থেকে x ইকুয়ালস টু 2। তার মানে এখন এরকম কখন দেওয়া থাকে বলতো, দুইটা ভ্যালু যখন লিমিট বসাতে হয়। তার মানে কাজের মানটা কত হবে, কাজের মান হবে ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স। এখন খেয়াল করো, এফ এর ভ্যালুটা বলা আছে 6x স্কোয়ার মাইনাস 4x, আর এখানে আমাদের লিমিট সেট করতে হবে কত, লিমিট সেট করতে হবে 0 থেকে, এটা হচ্ছে তোমার ইনিশিয়াল লিমিট, আর এই যে x ইকুয়ালস টু 2 যেটা, এটা হচ্ছে তোমার ফাইনাল লিমিট। সো ফাইনাল হচ্ছে আমার 0 থেকে 2। এখন ছোট্ট করে সহজ ইন্টিগ্রেশন করে ফেলো, ইন্টিগ্রেশন করো। এখানে x স্কয়ার ইন্টিগ্রেশন করলে কি হবে, x³/3। তার মানে আমি লিখতে পারি 6x³/3। এখানে x এর ইন্টিগ্রেশন করলে কি হবে, x²/2। তার মানে আমি লিখতে পারবো 4x²/2। এখন ছোট্ট করে একটা লিমিট বসাতে হবে 0 থেকে 2 পর্যন্ত। সুন্দর করে কাটাকাটি করো, কাটাকাটি করলে কত আসে, এখানে আসবে 2x³ - 2x²। আচ্ছা,
তো সুন্দরভাবে তোমরা 2 কমন আসলে নিতে পারবা। তো এখানে মান বসাই দাও সরাসরি, 2 কমন নিয়ে আমি মানটা বসাই দিই। এক্স কিউবের ভ্যালুটা প্রথমে কাকে দ্বারা রিপ্লেস করবো? 2 দ্বারা। তাহলে এটা হবে 2 কিউব মাইনাস, এখানে শুধু এক্স স্কোয়ার ভ্যালু বসাবো, 2 তো আমি আসলে কমন নিচ্ছি, তাহলে এক্স স্কোয়ার ভ্যালু হবে 2 স্কোয়ার। এখানে জিরোর মান আসলে বসানোর কিছু নাই, কারণ কি এক্স এর মান 0 বসালে সেটা 0ই হবে। তো এখানে आंसर কত আসে দেখো, 2 ইনটু এখানে 8 মাইনাস 4, সো 8 মাইনাস 4 করলে আসবে 4, তার মানে আমার आंसर আসবে 8। এখন এককটা খেয়াল করে দেখবা, যেহেতু বলে দিয়েছে কত জুল, তার মানে সরাসরি মানটা হবে, অর্থাৎ 8 জুল হচ্ছে আমাদের এখানে आंसर। আচ্ছা, পরবর্তী প্রশ্ন খেয়াল করে দেখো, প্রশ্নটা তুলনামূলক অনেক সহজ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 19-20 সালে আসা একটা প্রশ্ন। আমরা এখানে জিজ্ঞাসা করছে যে সার্টেন অ্যামাউন্টের একটা কাজ করতে হয়, এখানে সরণ বলে দিছে, এখানে বল বলে দিছে, জিজ্ঞাসা করছে কোণের মান কত, অর্থাৎ থিটার ভ্যালুটা কত। তার মানে খেয়াল করো, তোমার কাজের মান দেওয়া আছে, তোমার সরণের মান দেওয়া আছে, তোমার বলের মান দেওয়া আছে, চাইছে হচ্ছে কি আমাদের এখানে চাওয়া হয়েছে কোণের মান। তো অভ্যন্তরীণ কোণের মানটা আমরা কেমনে বের করব? সরাসরি ইকুয়েশন লেখো, w = fs cos থিটা। সেখানে w এর মানটা বলছে হচ্ছে আমাদের 500, f এর মানটা বলছে 10, s এর মানটা বলছে হচ্ছে 100, আর থিটার মানটা আমাদের বের করতে হবে। এখন খেয়াল করে দেখো, এখানে এই যে 100, এই 500 এর মধ্যে কয়বার যাবে? 5 বার যাবে, সেটা হচ্ছে 5 আছে, আর এখানে 5 আছে, এই পাশে 10 আছে, তো কয়বার যাবে? 2 বার যাবে 5 10 এর মধ্যে। তার মানে আলটিমেটলি এই পাশে থাকবে আমার হাফ কাটাকাটি করলে, এবং এই পাশে কত আছে? cos থিটা। এবং সবার একদম চোখ বন্ধ করে অ্যান্সার করে দেওয়ার কথা যে cos থিটা কত ডিগ্রি হলে আসলে cos থিটার মান হাফ হয় বলো তো? যখন থিটা কত হয়? 60 ডিগ্রি হয়। তার মানে আমি বলতে পারবো থিটার মানটা হচ্ছে এখানে 60 ডিগ্রি। তো একদম সহজে তোমরা অ্যান্সারটা করে ফেলতে পারবা। এখন খেয়াল করো পরবর্তী প্রশ্ন, এখানে বলা হয়েছে একটি 5 কিলোগ্রাম সচল বস্তুর সরণের লম্ব দিকে, এই ইনফরমেশনটা খুব ইম্পর্টেন্ট, ওটা দাগায় রাখি। সরণের লম্ব দিকে 10 নিউটন এবং 5 নিউটন দুটি বল কাজ করে। এখন দুটি বল আবার বিপরীত দিকে কাজ করে, বল দুটি দ্বারা কৃত কাজের মান কত হবে? খেয়াল করে দেখো, ধরো একটা অবজেক্ট এখানে রাখা আছে, এই অবজেক্টের সরণ মনে করো ডান দিক বরাবর, ধরো সরণের দিক হচ্ছে এটা, কিন্তু বলছে সরণের সাথে কিভাবে? লম্ব দিকে। তার মানে সরণের সাথে লম্ব দিকে একটা বল যদি 10 নিউটন কাজ করে, ওই 5 নিউটন কি করতেছে দেখো তো? বিপরীত দিকে কাজ করতেছে। এখন কেউ বলতে পারে যে ভাইয়া আমি কি 5 নিউটন উপরে দিয়ে 10 নিউটন নিচে দিতে পারতাম না? অবশ্যই দিতে পারবা, কোনো সমস্যা নাই, আমার চিত্র একভাবে আঁকলেই হবে, সমস্যা হবে না। এখন খেয়াল করে দেখো, তোমার যে বলের মানটা আছে যে 10 নিউটন এবং 5 নিউটন, এই দুটা যখন দুই দিকে কাটাকাটি করতেছে বা কাজ করতেছে, তখন বলো তো নেট কত বল কাজ করবে? অবশ্যই উপরের দিকে যে বড় বল সেটা হচ্ছে এখানে উইন করবে। তার মানে কি তোমার এই 10 নিউটন এবং 5 নিউটনের মধ্যে উপরের দিকে নেট কতটুকু থাকবে? 10 - 5 মানে 5 নিউটন, আর এই ডান দিকে তোমার সরণ হচ্ছে ডি। তো এটা হচ্ছে আমার বল আর এটা হচ্ছে আমার সরণ। তাহলে তোমরা নিজেরা একটু বোঝার চেষ্টা করো কাজের মানটা কত হবে। বল এবং সরণের মধ্যবর্তী কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর আমরা কি জানি, যখন মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয় তখন কৃত কাজের মান কত হয়? 0। তার মানে आंसर হবে 0 জুল। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, এটা একটু জ্ঞানমূলক প্রশ্ন, রাজশাহী ইউনিভার্সিটিতে 17-18 সালে এসেছিল। বলছে কাজের পরিমাণ সবচেয়ে বেশি হয় যখন প্রযুক্ত বল ও সরণের মধ্যে কোণের মান এত। এখন এই সবচেয়ে বড় হওয়া যে অংশটা খেয়াল করে দেখো, আমরা যখন এখানে কাজের কনসেপ্ট দেখেছিলাম, এই অংশে যখন সর্বোচ্চ এবং সর্বনিম্ন কাজ নিয়ে আমরা পড়ালেখা করছিলাম, তো কখন আসলে দুটা কাজ সর্বোচ্চ হয় বলতো? আমি যদি এখানে লিখি fs cos থিটা, এই cos থিটাকে যদি আমি ম্যাক্সিমাম করতে পারি, তাহলে আমার কাজের মানটাও কি হবে? ম্যাক্সিমাম হবে। আর cos থিটা কখন ম্যাক্সিমাম হয়? যখন cos 0 ডিগ্রির মানটা 1 হয়। তার মানে আমি এখানে লিখতে পারি এটা হচ্ছে fs cos 0 ডিগ্রি। তো fs cos 0 ডিগ্রি হলে মানটা কত হইলো? fs, এবং এই মানটা কি? পজিটিভ। তাহলে এই মানটা হচ্ছে আমার আসলে সর্বোচ্চ কাজ। তাহলে সর্বোচ্চ কাজে খেয়াল করো এই থিটার মানটা কত আসলো? আমরা বলতে পারি থিটার মানটা কত আসছে? 0 ডিগ্রি। তার মানে আমরা মনে রাখবো সর্বোচ্চ কাজের ক্ষেত্রে থিটার মানটা হবে হচ্ছে 0 ডিগ্রি। আচ্ছা, আর সর্বনিম্ন তাহলে বুঝতেছো সর্বনিম্ন কোনটা হবে? সর্বোচ্চ যদি ধনাত্মকটা হয়, সর্বনিম্ন অবশ্যই কোনটা হবে? ঋণাত্মকটা হবে। তাই সেই ঋণাত্মকের ক্ষেত্রে আমার শর্ত কোনটা হবে বলতো? যখন আমার মানটা সর্বনিম্ন মানে -1। তার মানে আমার সর্বনিম্ন কাজের ক্ষেত্রে থিটার মানটা কত হতে হবে?
সর্বনিম্ন কাজের যে ক্ষেত্রে থিটার মানটা হতে হবে ধরো এফএস কস 180 ডিগ্রি, সেটা হবে মাইনাস এফএস। এটা একটা ঋণাত্মক কাজ। তো ঋণাত্মক কাজ যখন হচ্ছে তখন কাজটা কি হচ্ছে? সর্বনিম্ন। এক্ষেত্রে থিটার মানটা কত? 180 ডিগ্রি। আচ্ছা, আর শূন্য কাজ তো বোঝায় যখন 90 ডিগ্রি হবে। তাহলে খেয়াল করে দেখো আমার এইখানে যে প্রশ্নটা ছিল, দেখো আমাদের এইখানে যে প্রশ্নটা ছিল যে কাজের পরিমাণ সবচেয়ে বেশি কখন হবে, তো সবচেয়ে বেশি হবে তখনই যখন প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী কোণের মান হবে 0 ডিগ্রি। আচ্ছা, এবার পরবর্তী প্রশ্ন খেয়াল করো, বলছে 20 কেজি মিটার এর জুলে প্রকাশিত মান কোনটা? তাহলে দেখো এই যে এককটা এখানে বলা আছে, এটা কোন একক? এটা হচ্ছে আমাদের অভিকর্ষীয় একক। কিন্তু আমাদের যেতে হচ্ছে কোথায়? দেখো জুলে প্রকাশিত মান। আমরা জানি জুলটা হচ্ছে কাজের এসআই একক। তো খুবই সাধারণ, খুবই সহজ। আমরা কি করি, এই কেজি থেকে কেজি মিটার থেকে জুলে কনভার্ট করতে কি করি? আমরা জানি 1 কেজি মিটার ইকুয়ালস টু 9.8 জুল। কারণ কি, ওই যে 9.8 কে গুণ করতে হয় এমজি। তার মানে এখানে আছে হচ্ছে 20 কেজি মিটার, তো সরাসরি 20 দ্বারা গুণ করলেই আমার আনসার চলে আসবে। আনসার আসবে দেখো 2 ইন্টু 9.8 হচ্ছে 19.6, তার সাথে শূন্য আছে, তার মানে 196 জুল। আমার আনসার হবে বি। আচ্ছা, এবার চলো পরবর্তী প্রশ্ন দেখি। ঢাকা ইউনিভার্সিটিতে 1516 সালে আসা একটা প্রশ্ন দেখো, বলছে যে 1 গ্রাম ভরের একটি বস্তুকে এত ব্যাসার্ধের একটি আনুভূমিক বৃত্তাকার পথে এত সমদ্রুতিতে ঘোরানো হচ্ছে। কিন্তু প্রশ্নের টুইস্ট কিন্তু আসলে এখানে শেষ না। প্রশ্নের টুইস্ট হচ্ছে একদম লাস্টের লাইনে। খেয়াল করো লাস্টের লাইনে কি বলছে, এক পূর্ণ ঘূর্ণনের জন্য। এই বিষয়টা বোঝা খুব গুরুত্বপূর্ণ। তোমার প্রশ্নের প্রথম দিকের কোনো কিছু আসলে এখানে আর কাজে লাগবে না। যখন বলছে এক পূর্ণ ঘূর্ণন, খেয়াল করো যখন একটা বস্তু কমপ্লিট একটা রোটেশন কমপ্লিট করবে, তখন সে যেখানে ছিল একদম ঘুরে ফিরে ঠিক কি সেখানে ফিরে আসছে। তাহলে আমাকে বলো তো, আদি এবং শেষ অবস্থান যদি এক হয় তাহলে সরণ কত? সরণ হবে 0। আর তোমরা জানো সরণ যদি 0 হয় তাহলে কাজের মান কত হবে? কাজের মান হবে 0। তার মানে এখানে আমার আনসার হবে 0 জুল। এবার প্রশ্নটা খেয়াল করো, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 1516 সালে আসা একটা প্রশ্ন। কোন বস্তু সরল পথে এত বিন্দু থেকে এত বিন্দুতে চলে গেছে, তার মানে এটা হচ্ছে তোমার আদি বিন্দু আর এটা হচ্ছে তোমার শেষ বিন্দু। তোমরা আদি অবস্থান এবং শেষ অবস্থানও বলতে পারো। তাইলে বস্তুর উপর ক্রিয়াশীল বলের একটা ভেক্টর বলে দিছে এবং চাইছে কি কৃত কাজ। এখন তোমরা সবাই ইকুয়েশন জানো কি, যে ভাই কাজের ইকুয়েশন হচ্ছে এফ ডট ডি বলো অথবা এস বলো, যেটা খুশি বলতে পারো। এখন দুটাকে যে আমি ডট গুণনটা করব, সেজন্য বল ভেক্টরের পাশাপাশি সরণ ভেক্টরও দরকার আছে। কিন্তু প্রশ্নে খেয়াল করো শুধুমাত্র বল ভেক্টর বলা, তার মানে সরণ ভেক্টর আমাকে তৈরি করে নিতে হবে। তাহলে আমরা সরণ ভেক্টরটা কিভাবে তৈরি করতে পারি? সরণ ভেক্টর হবে শেষ থেকে আদির যে পার্থক্য। তাহলে শেষ বিন্দুর 2 এর করসপন্ডিং ভ্যালু কত লিখতে পারবো? 2i ক্যাপ। 0 করসপন্ডিং ভ্যালু লিখতে পারবো, কিছুই লেখা লাগবে না, 1 কে লিখতে পারবো হচ্ছে আমরা k ক্যাপ। এর থেকে আমাকে বাদ দিতে হবে আদি বিন্দু। তো আই ক্যাপ এবং জে ক্যাপ দুটাতে হচ্ছে শূন্য ভ্যালু আছে, এবং এখানে যে 1টা আছে 1 এর বদলে আমি লিখতে পারি k। তাহলে এখানে ক্যালকুলেশন করে দেখো কত আসবে, 2i ক্যাপ মাইনাস হচ্ছে 0, শুধুমাত্র হচ্ছে 2i ক্যাপ থাকবে বা 2i হেড থাকবে। তাহলে এখানে এবার মানটা বসাও, এফ এর মান বলছে 4 ডট গুণ হচ্ছে 2i ক্যাপ। তাইলে আই এর সাথে আই গুণ হয়ে কত হবে? 8। তার মানে আমার আনসার হবে 8 জুল। আচ্ছা, এবারে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসা একটা প্রশ্ন আমরা একটু দেখি। এই প্রশ্নটা একটু ইন্টারেস্টিং, অর্থাৎ হুবহু যারা মুখস্থ করে প্রশ্ন করে বা অ্যান্সার করে তাদের জন্য আসলে এটা সলভ করাটা একটু কষ্ট। খেয়াল করে দেখো, এখানে বলছে 40 নিউটন ওজনের বস্তুকে মেঝে থেকে 2 মিটার উঁচুতে, ধরো একটা বস্তু নিচের দিকে রাখা আছে, আমি সেই বস্তুকে হাতে ধরলাম। তো হাতে ধরলে পরে অবশ্যই আমার হাত থেকে মেঝের একটা নির্দিষ্ট দূরত্ব আছে, তো আমি এরকম তাকে ধরে রাখলাম। এখন ওখানে প্রশ্ন করছে যে ধরে রাখতে আসলে কাজের কোনো পরিমাণ আছে কিনা বা কৃতকাজ আছে কিনা। তুমি নিজে একটু চিন্তা করো, তুমি যখন এইভাবে ধরে রাখছো তখন কি তোমার কোনো স্মরণ হয়েছে? স্মরণ হয় নাই। তার মানে তুমি যখন একটা অবজেক্টকে অনেকক্ষণ ধরে ধরে রাখবা, ধরো এটা হচ্ছে তুমি তুমি অবজেক্টকে ধরে রাখছো, একটা বিশাল অবজেক্ট। সেই অবজেক্ট নিচের দিকে কাজ করতেছে কত, বা তার ওজনটা কত? 40 নিউটন। সেখানে এটা চিন্তা করার দরকার নাই, তুমি যাকে ধরে রাখছো তোমার ধরে রাখার ফলে স্মরণের মানটা কত আসছে?
ধরে রাখলে সরণটা কত আসছে? 0 আসছে। তো সরণ যেহেতু 0 মিটার আসছে, তাহলে কাজের মান কত হবে? 0 জুল। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে এ, 0 জুল। এবার পরবর্তী প্রশ্ন দেখো। এই প্রশ্নটা তুলনামূলক বেশ গুরুত্বপূর্ণ এবং এখানে ভুল হওয়ার একটা চান্স থাকে। তো ভুল করার জন্য বা তোমরা যাতে ভুল করো ওই সম্ভাবনাকে মাথায় রেখে ওর একটা ডিগ্রি এখানে দিয়ে দিছে। দেখো চিত্রে বলা আছে, কি বলছে? কোনো ব্যক্তি 30 ডিগ্রি ঢালের 5 মিটার উঁচু, 5 মিটার উঁচু মানে এখানে এই উচ্চতার ভ্যালু বলে দিচ্ছে ওরা 5 মিটার। তার মানে এইচ এর মানটা হচ্ছে 5 মিটার। এখন দেখো কি বলছে, তল বরাবর 100 নিউটন ব্লক। তো 100 নিউটন আসলে কি বলে দিচ্ছে? বস্তুর ওজন বলে দিচ্ছে। আচ্ছা, 100 নিউটন ব্লক টেনে তুলছে। ব্লকটি সমদ্রুতিতে চললে ব্যক্তি কি পরিমাণ কাজ করবে? তো সমদ্রুতিতে যখন হিসাব করা হয় তখন আমরা কি করতে পারি? কাজের মানটা হচ্ছে বল গুণ সরণ। এখন কাজের মান যেহেতু বল গুণ সরণ, আমরা এখানে একদম বাংলায় লিখলাম বল গুণ সরণ। এখন আমরা একটা কথা বলছিলাম যে আমরা যদি এই কোণটা নেই, এটাকে যদি আমরা ধরো এরকম আলফা বলি, তাহলে সেই ক্ষেত্রে আমার কাজের মান কি লিখতে হবে? আমার কাজের মান লিখতে হবে এমজি। দেখো এই যে এদিক বরাবর তখন কাজ করবে কি এমজি সাইন আলফা। তো সেই ক্ষেত্রে আমাকে লিখতে হবে এমজি সাইন 30 ইন্টু হচ্ছে সরণ। এই সরণের মান কিন্তু ভাই আমরা জানিও না, প্রশ্ন আমাদের দেয় নাই। বের করা যাবে ত্রিকোণমিতি দিয়ে, কিন্তু আমাদের কি সেটা আসলে দরকার আছে? মানে আমরা আরেকটা মেকানিজম বলছিলাম যে আমরা যদি এই সরণটা নেই, অর্থাৎ আমরা যখন উল্লম্ব সরণ নিব তখন আমরা বলটাও কোনটা ব্যবহার করব? উল্লম্ব দিকে যে বলটা কাজ করে সেটা। তো উল্লম্ব দিকে বল কত কাজ করে? আমার অবজেক্ট যদি এখানে রাখা থাকতো অবশ্যই এমজি কাজ করতো। তাহলে উল্লম্ব দিকের বল যদি এমজি হয়, সরণ হবে এইচ। তো এই ইকুয়েশনটাকে আমি এভাবে কিন্তু লিখতে পারি এমজি এইচ। এবং মজার বিষয় খেয়াল করে দেখো, ত্রিকোণমিতিতে আসলে এই দুটো পরস্পর সমান। কিভাবে? আমি যদি এখানে উচ্চতাকে এইচ বলি, উচ্চতাকে আমার আমার এখানে অতিভুজটা হচ্ছে এস, লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইন আলফা বা সাইন 30 ডিগ্রি। সেই ক্ষেত্রে দেখো এইচ এর মানটা কত আসে? এস ইন্টু সাইন 30 ডিগ্রি। তাহলে খেয়াল করে দেখো এই দুটো লাইন যে আসলে পরস্পর সমান, তার প্রমাণ আসলে এটাই। তুমি দেখো এই এস সাইন 30 যে মান, সেটা হচ্ছে এখানে আমাদের এইচ। তার মানে বুঝতেই পারছো দুটো ইকুয়েশন দিয়ে সলভ করা আসলে একই কথা। এখন এখানে সহজে মান বসাই দাও। দেখো এম এর মান কত বলছে? এম এর মান আলাদা করে ওরা বলে নাই, সরাসরি এমজি বলে দিছে 100 নিউটন। তার মানে এখানে আমরা বসাইতে পারি 100, আর উচ্চতা বলে দিছে কত? উচ্চতা বলছে 5 মিটার। তার মানে আমরা এখানে আনসার হবে 500 জুল। তার মানে অপশন হবে হচ্ছে বি। তো খেয়াল করে দেখো চমৎকার একটা প্রশ্ন। এখানে কেউ চাইলে এই সরণ দিয়ে হিসাবটা করতে পারতো, এই সরণ দিয়ে হিসাবটা করতে পারতো, কিন্তু যেহেতু আমার উচ্চতা সরাসরি বলা আছে, এমজিএস দিয়ে করাটাই আসলে ম্যাথটার জন্য কনভেনিয়েন্ট। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো। এখানে দেখো কি বলছে, 80 কেজি ভরের একজন ব্যক্তি 20 কেজি ভরের একটি বোঝা নিয়ে একটা সার্টেন মিটার দীর্ঘ সিঁড়ি বেয়ে নিচে নামলো। এখন চিন্তা করো তাহলে মোট ভর আসলে আমার কত? মোট ভর হচ্ছে 80 প্লাস 20 অর্থাৎ 100 কেজি। এখন দেখো কি বলছে, সিঁড়িটি দেয়ালের সাথে 60 ডিগ্রি কোণে আছে। তার মানে আমার যদি একটা সিঁড়ি ধরো থাকে এখানে, এই সিঁড়িটা আমার যে দেয়াল, আমি সিঁড়িটাকে একটু সরলরেখিক পথ চিন্তা করে নিই, তাহলে এই দেয়ালের সাথে সে কত ডিগ্রি কোণে আছে? 60 ডিগ্রি। তাহলে কমন সেন্স খাটাও, আমার এটা হচ্ছে 90 ডিগ্রি। তার মানে অবশ্যই অবশ্যই আমার এই কোণের মানটা হবে 30 ডিগ্রি। এখন দেখো যেহেতু এই কোণের মানটা 30 ডিগ্রি, আমার এখানে সিঁড়ির দেখো দৈর্ঘ্য বলা আছে এত মিটার দীর্ঘ সিঁড়ি। তার মানে তোমার এই লেন্থটা বলা আছে 10 মিটার। তাহলে আমরা একটা বুদ্ধি খাটাইছিলাম যে আমরা যদি এই উচ্চতার মানটা বের করে নিতে পারি, তাহলে সরাসরি আমার কাজের মান কি করতে পারবো? সরাসরি কাজের মান এমজি এইচ লিখতে পারবো। কোন ক্ষেত্রে? যদি তুমি এই উল্লম্ব উচ্চতাটা বের করে নিতে পারো। তাহলে উল্লম্ব উচ্চতা কত হবে দেখো, এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে 10। তাহলে এইচ বাই 10 মানে কি? লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ করলে কি সাইন লিখতে হয়, মানে সাইন 30 ডিগ্রি। তার মানে এখানে এইচ এর মান আসবে 10, সাইন 30 মান হচ্ছে হাফ, এইচ এর মান আসবে 5 মিটার। কষ্ট করে এখানে মানটা বসাই দাও। এম এর মান বলছে 100, জি এর মান বলছে 9.8, এইচ এর মান বলছে 5। তাহলে আমাদের 5 ইন্টু 9.8 কত আসে? 49, আর এখানে আছে 100। দেয়ারফর আমাদের অ্যান্সার আসবে 4900 জুল।
আচ্ছা, তো সহজ একটা প্রশ্ন আমরা সলভ করলাম আর কি। এবারে দেখো আমাদের একদম এই লেকচার 1 এর একদম লাস্ট প্রশ্ন কি বলছে। প্রশ্নটা দেখে অনেকের কাছে ক্রিটিক্যাল লাগতে পারে, কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। কিভাবে চিন্তা করবা দেখো, এখানে বলছে এক্স অক্ষ বরাবর 20 মিটার সরণ হলে কৃত কাজ কত। তো আমাদের একটা সহজ কনসেপ্ট মনে রাখতে হবে। কি কনসেপ্ট? সেটা হচ্ছে ভাইয়া কাজের মানটা আমি বলছিলাম, এই জন্য আমি বারবার বাংলা লিখছি, বল গুণ বলের দিকে সরণ। এটাও যেমন বলতে পারো, এটাও বলতে পারো যে ভাইয়া সরণ গুণ সরণের দিকে বল। এখন দেখো কি বলছে, এক্স অক্ষ বরাবর তোমার সরণ, এক্স অক্ষ বরাবর যদি সরণ হয় তাহলে তোমার বলটাও কোন অক্ষ বরাবর নিতে হবে? এক্স অক্ষ বরাবর নিতে হবে। এখন আমার এই 40 নিউটন বল তো ডেফিনেটলি এক্স অক্ষ বরাবর নাই, আমার এই 30 নিউটন বল তো ডেফিনেটলি এক্স অক্ষ বরাবর নাই। তাহলে দুইটা বলকে এক্স অক্ষ বরাবর নিতে হবে। তো আমরা কি শিখছি, ধরো তোমার যদি এরকম একটা ভেক্টর থাকতো পি ভেক্টর, এটাকে যখন আমি উপাংশে বিভাজন করতাম তখন এই নিচের দিকে ধরো আলফা কোণটা আছে, তো যেই দিকে আমরা আলফা কোণ ধরতাম সেই দিকটাকে কি লিখতে পারতাম? সেই দিকটাকে লিখতে পারতাম পি কজ আলফা। আর অপর যে সেগমেন্টটা থাকতো তাকে আমরা লিখতাম পি সাইন আলফা। এখন খেয়াল করো, আলফা যেদিকে থাকবে সেই দিকটাকে আমরা কি বলতেছি? কজ আলফা বলতেছি, তাই তো? উপাংশে যখন বিভাজন করি, তাইলে আমার এখানে আছে 40 নিউটন। এই 40 নিউটনকে যখন আমি এই দিক বরাবর লিখবো, এই 40 নিউটনকে, তখন তার সাথে মধ্যবর্তী কোণ কত আছে? 70 ডিগ্রি। তাহলে 40 নিউটনের এদিকে কতটুকু আছে? 40 কজ 70 ডিগ্রি। তবে এখানে যেহেতু এই কোণটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে আছে, ঘড়ির কাঁটার দিকে আছে বা ক্লকওয়াইজ আছে, এজন্য এই কোণটা কিন্তু আসলে মাইনাস। মাইনাসটা লিখতে হয়, না লিখলেও কিন্তু অ্যান্সারটা চলে আসবে, যেহেতু তোমরা জানো যে কজ মাইনাস থিটার ভ্যালুটা হচ্ছে কস থিটারই সমান। কিন্তু এখানে লিখে দেওয়াটা বেটার যদি রিটেন আসে। আচ্ছা, তো 40 কস 70 ডিগ্রি আসলো। আর খেয়াল করো উপরের দিকে আবার একটা কত আছে? 30 নিউটন। তো 30 নিউটনকে যদি আমি আবার নিচের দিক বরাবর নিয়ে আসি, যেখানে 40 ডিগ্রির বিভাজনে ভাগ করি, যে পি এর মতো, তাইলে এখানে ভাগ করলে আমি আরেকটা পাবো। কত পাবো? 30 কজ 40 ডিগ্রি। তাহলে খেয়াল করো আমার একই দিক বরাবর 40 কজ 70 ডিগ্রি কাজ করে এবং 30 কজ 40 ডিগ্রি কাজ করে। তার মানে আমার এখানে যে লিখতে পারি সরণের মান কত বলছে? 20। আর সরণের দিকে বল কত আছে? 40 কজ 70 ডিগ্রি। যেহেতু -70 এবং +70 একই, তার সাথে যোগ করতে হবে 30 কজ 40 ডিগ্রি। যেহেতু আমাদের গুচ্ছের জন্য আমাদের এই লেকচারটা রেকর্ড করা, তার মানে তোমার এই যে ভ্যালুটা আছে, এই যে 40 cos 70 ডিগ্রি এবং 30 cos 40 ডিগ্রি, এই ভ্যালুটা তোমার না জানলেও কোনো সমস্যা নাই। সো এখানে তুমি ক্যালকুলেশন করে এই মানটা বসাবা। আমরা একটু দেখি কত আসে এখানে। ওকে, সো এই ভ্যালুটা আমাদের আসে 36.66। দেয়ারফর গুণ করলে আনসার হবে 733.24 জুল। তো এখানে আমাদের যেটা চেয়েছিল যে কৃত কাজ কত, আমরা কৃত কাজটা বের করে ফেলছি। তো সবসময়ের জন্য মনে রাখবা, কাজ বের করতে গেলে বল এবং বলের দিকে সরণ গুণ করতে হয়, অথবা সরণ এবং সরণের দিকে বলটাকে গুণ করতে হয়। তো এর মধ্য দিয়ে আমাদের লেকচার 1 শেষ। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে লেকচার 2 তে।